আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষার্থীবৃন্দ, আজ আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটি স্কুল, কলেজ এবং স্কুল টু পর্যায়ে নিবন্ধন রিটেনের ক্ষেত্রে খুবই উপযোগী, যা থেকে আপনি হয়তো একটু হেল্প পেতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনাদের অবশ্যই প্রিপারেশনের দিক দিয়ে অনেক ভালো হবে। আপনারা জানেন আপনাদের প্রিলি পরীক্ষার রেজাল্ট 28 এপ্রিল দেবে এবং আপনাদের রিটেন পরীক্ষা কিন্তু ঈদের পর নেওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঈদ উল আজহার পর। আমরা এই তথ্যগুলো আজ পেয়েছি। সো এই কয়েকদিনের মধ্যে আপনারা কিভাবে একটা ডিপলি প্রিপারেশন নেবেন, সো চলেন শুরু করি। এখানে বলা হয়েছে সহকারী শিক্ষক ও কলেজ পর্যায়ে যেভাবে আপনারা রিটেন প্রিপারেশন নেবেন। আসলে 3বার রিটেন দেওয়ার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করব যে কিভাবে রিটেনে লিখলে আসলে পরীক্ষায় ভালো করা যায় এবং কোন কৌশলগুলো অবলম্বন করে আপনি অবশ্যই প্রথমবারেই পরীক্ষার মধ্যে টিকবেন, সেই কৌশলগুলো সম্পর্কে আলোচনা করব। 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার প্রশ্নের উত্তর প্রথমে কোথা থেকে লেখা শুরু করবেন। প্রশ্ন হাতে পাওয়ার পর আগে 5 মিনিট প্রশ্নগুলো দেখবেন এবং মনে মনে ভাববেন কয়টি প্রশ্ন আপনার কমন পড়েছে। মনে রাখবেন আপনাকে কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তাই প্রশ্নটি আপনার কমন পড়েনি, সাপোজ একটি প্রশ্ন আপনার কমন পড়েনি কিন্তু সামান্য ধারণা আছে, এর প্রেক্ষিতে আপনি লেখা শুরু করুন। অর্থাৎ আপনি দেখতেছেন প্রশ্ন এসেছে 5টা রচনামূলক, আপনার 4টে কমন পড়েছে, একটা কমন পড়েনি। ধরেন 3 নাম্বারটা আপনার কমন পড়েনি, আপনি ভাবতেছেন 3 নাম্বারটা আমি সবার শেষে লিখবো। আসলে এটাকে কিন্তু ধারাবাহিকতা বলে না এবং অনেক টিচার কিন্তু এক্ষেত্রে মার্ক দিতে চায় না, কারণ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনাকে 1 নাম্বার থেকে শুরু করবেন, 10 নাম্বার পর্যন্ত যা ঠেকাতে হবে একবারে। আপনি সাপোজ 3 নাম্বার প্রশ্নটা পারেন নাই, ঠিক আছে, আপনি তো পরেও পারবেন না, কারণ আপনি সময় পাবেন না ভাবার মতো অত। তাই 1 2 লেখার পর 3 নাম্বার আপনার যতটুকু মনে আছে অতটুকু লিখুন এবং আপনি জানেন যে আর কতটুকু লিখতে পারবেন, তার জন্য কতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গা ফাঁকা রেখে আপনি নেক্সট পেজে চলে যান। তাহলে দেখতে পাবেন যে আপনার প্রশ্নগুলো লেখা ধারাবাহিকতা বজায় থাকতেছে। তাই 3 নাম্বার প্রশ্ন অল্প একটু লেখেন, লিখে ফাঁকা রাখেন যে আমি পরে লিখবো সময় পেলে, দ্যাটস এনাফ। আপনি 4 নাম্বার 5 নাম্বার লেখেন, এভাবে আপনি লিখতে পারেন। এই কথাটাই আসলে এখানে বোঝানো হয়েছে। অনেকজন আছে যারা প্রথমে যে প্রশ্নটি বেশি কমন সেটি আগে লিখে আসলে এটি কোনো নিয়ম নয়। নিয়ম হলো আপনাকে প্রথম থেকে শুরু করে সকল প্রশ্নের উত্তর লিখতে হবে, কারণ এখানে পাস ফেল বলে কোনো কথা না। এখানে কথা হচ্ছে 100 মার্কের অ্যান্সার করতে হবে অথবা 95 মার্কসের অ্যান্সার করতে হবে, তাহলে আপনি রিটার্ন রেজাল্টটা আসতে পারে। আপনি জানেন যে নিবন্ধনের রিটেন আসলে খুবই কঠিন। এর উপর ডিপেন্ডস করে আপনার সম্পূর্ণ বিষয়, অর্থাৎ রিটেন পাস মানে আপনার সার্টিফিকেট রেডি, আপনার জব নিশ্চিত। তার মানে আপনারা বুঝতেছেন রিটেনটা আসলে কত গুরুত্বপূর্ণ। তাই এই যে আগে আপনার 2 নাম্বার প্রশ্ন কমন পড়েছে, আপনি আগে 2 নাম্বার লেখা শুরু করলেন। 1 নাম্বার লেখা বাদ দিয়ে আপনি আগে 2 নাম্বার লেখা শুরু করলেন, পরে 3 নাম্বার, পরে 4, লাস্টে হতে যে 1 নাম্বার লিখলেন। তাতে কিন্তু আপনার খাতার কোয়ালিটি নষ্ট হয়ে গেল এবং টিচার আপনার প্রশ্ন খুঁজবে আপনি কত নাম্বার আগে লিখছেন, কত নাম্বার পরে লিখছেন। তাই আপনাদের কাছে একটাই কথা হচ্ছে, আপনারা যেভাবে শুরু করবেন সেটি হচ্ছে ওই 1 নাম্বার থেকে শুরু করবেন এবং লাইন বাই লাইন সব প্রশ্নের অ্যান্সার লিখবেন। তাতে আপনার লেখার কোয়ালিটিটা ঠিক হলো এবং একটা ধারাবাহিকতা ঠিক হলো। এরপর দেখেন এখানে বলা হয়েছে, আপনি ভাবতেছেন যে প্রশ্নটি আপনার আনকমন, কিন্তু যখনই লেখেন না কেন আপনাকে তো লিখতেই হবে। এই কথাটা কিন্তু নিশ্চিত যে আপনি 3 নাম্বার পাচ্ছেন না, ভাবতেছেন পরে লিখবেন, লিখবেন তো অবশ্যই। পরে যেটা আপনার মাথায় আসবে আপনার মাথায় কিন্তু এখনো সেটাই আসবে। তাই অত ভাবনার বা চিন্তা করার মতো আপনাকে 10 15 মিনিট এক্সট্রা সময় কিন্তু দেওয়া হবে না। আপনাকে সময় দেওয়া হবে, ওই সময়টি আপনার কাজে লাগাতে হবে। উপস্থিত আপনার যতটুকু বুদ্ধি থাকে আপনি ওই বুদ্ধির উপর ডিপেন্ডস করে ওই আনকমন প্রশ্নটি লেখা শুরু করেন, দেখবেন আপনি পারবেন। কারণ আপনি তো বই পড়েছেন, আপনার অবশ্যই ধারণা আছে যে প্রশ্নগুলো কেমন আসতে পারে, কি ধরনের লেখা। আপনি পয়েন্ট নিজে নিজে সুন্দর সুন্দর একবারে ভালো ভালো পয়েন্ট কিছু সিলেক্ট করে সেগুলো ওখানে ইউজ করতে পারেন। মনে করেন আপনি ওই প্রশ্নটি লিখতে পারতেছেন না অথবা ভাবতেছেন এটি আমি শেষে লিখবো, এরকম ভাবনার চেয়ে আপনি ওই প্রশ্নটি যতটুকু পারেন ততটুকু উত্তর লিখুন, পরবর্তীতে সময় পেলে সম্পূর্ণ করবেন, তবুও ধারাবাহিকতা বজায় রাখুন। আপনি জানেন যে আমি অর্ধেক পেজ লিখছি, আমি আর 2 পেজ আমাকে এই প্রশ্নটা কমপ্লিট করতে গেলে আমাকে লিখতে হবে।
তাই ওই 2 পেজ আপনি ফাঁকা রাখেন, রাখি পরের প্রশ্নটা লেখেন, লাস্টে বেকার বসে না থেকে ওই সময়টুকু এই প্রশ্নের মধ্যে যা আসে মাথায় আপনি ওই আঙ্গিকে লেখা অনেক সুন্দরভাবে লিখবেন, দেখবেন তাতেও আপনাদের রেজাল্ট আসবে। আপনি প্রশ্ন কমন পড়ে নেই, এ নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি প্রশ্নের আঙ্গিকে কিছু ইউনিক সেন্টেন্স লেখেন, দেখবেন আপনার লেখাও ভালো হবে এবং রেজাল্টও আসবে। এরপরে লেখার ধরন, লেখার উপর ডিপেন্ডস করবে আপনার মার্কস, তাই অবশ্যই লেখার মধ্যে কোনো কাটাকাটি করা যাবে না। আপনি দেখলেন অনেকজনে আমাকে প্রশ্ন করে, স্যার আমার লেখা তো অনেক স্লো, আমার বানান ভুল হয়। আসলে বানান যদি আপনার দেখা যায় একটা সেন্টেন্স বা লেখার মধ্যে মাঝারি দিক যে বানান ভুল হলো, আপনি ক জায়গায় মানে ভুল হতে আপনি ব লিখে ফেলেছেন, তো ওইটি আসলে কাটা দিয়ে লেখার কোনো দরকার নেই, আপনি ওইটাই লিখছেন ওইটাই থাকবে। কোনো শিক্ষক বা কোনো পরীক্ষক আপনার খাতা কিন্তু সম্পূর্ণ লাইন বাই লাইন পড়বে না, জাস্ট ওরা আপনার পয়েন্টগুলো, সংজ্ঞাগুলো, লেখার ধরন এগুলো শুধু দেখবে। ওরা কি পড়তে যাবে আপনার অত বড় বড় প্রশ্ন অ্যান্সার? তাই কোথাও ভুল হলে ওটা ভুল থাকবে, বেকার কাটা দিয়ে টিচারকে আবার কাটা দিলে তো টিচারের নজর ওখানে যাবে যে কেন কাটছে এখানে। তাই আপনারা এই ভুলগুলো অবশ্যই পরিহার করবেন। এবং কার লেখা ও অক্ষর কোনো ভুল হলে হবে, সমস্যা কি, আপনার ঠিক করার কোনো প্রয়োজন নেই। কোনো অক্ষর যদি ভুল হয় তাহলে ভুলই থাকবে, পরীক্ষক তেমন ভাবে দেখে না, শুধু প্রথমটুকু একটু ভালো করে দেখে। তাই প্রথম অংশটুই যেন আপনার বানানো না হয় বইয়ের ভাষার সাথে মিলে। অর্থাৎ যে কোনো প্রশ্নই আপনি লেখেন না কেন, প্রথম অংশটুকু অর্থাৎ প্রথম পয়েন্ট বা অংশটুকু যেগুলো লিখবেন, 2-3টে পয়েন্টের ভেতরেরটুকু আপনি মুখস্থ করবেন। প্রথম যে আপনি অংশটুকু লিখবেন ওই অংশটুকু অবশ্যই বইয়ের ভাষা বা গাইডের ভাষায় দেওয়ার চেষ্টা করবেন। প্রথম অংশটুকু আপনার নিজস্ব বানানো ভাষা যেন না হয়, এদিকে খেয়াল রাখবেন। মাঝে ওদিকে আপনি বানিয়ে বানিয়ে লিখবেন, কিন্তু একটি প্রশ্ন তো আপনি প্রথমটুকু তো অবশ্যই মুখস্থ রাখতে পারেন, একবারে তো আর না পড়ে পরীক্ষা দেওয়া যাবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে কোন লেখার কোন জায়গাটুকু ভালো করতে হবে। আর অবশ্যই পয়েন্টগুলো বইয়ের ভাষায় দিবেন। পয়েন্ট অনেকজন আছে বানিয়ে দেয় লেখে, আচ্ছা বানানো পয়েন্ট ওটা দেখলে কিন্তু টের পাবে, উনিও তো পরীক্ষক, উনিও এরকম পরীক্ষা অনেক দিয়ে এরকম অভিজ্ঞতা অর্জন করে এখানে এসেছেন। উনি জানেন না আপনাদের বিষয়ে যে আপনারা কোথা থেকে পয়েন্ট পাইলেন, কিভাবে উনি তো দেখলেই বুঝতে পারবে এটি বইয়ের পয়েন্ট, এটা আমরা বানানো পয়েন্ট। তাই অবশ্যই বইয়ের পয়েন্ট বা গাইডের পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। পয়েন্টের ভিতরের বর্ণনা আপনার নিজের ভাষায় দিতে পারেন, কিন্তু আপনার পয়েন্টগুলো কিন্তু হুবহু বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবেন। কোনো প্রশ্নের সংজ্ঞা চাইলে তা বই বা গাইড থেকে সংগ্রহ করবেন। 3-4 জন দার্শনিকের সংজ্ঞা পড়তে হবে। তাহলে এই কথাটার মানে হচ্ছে, আপনি আপনার কাছে সংজ্ঞা চাইলে যে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও, অর্থনীতি কাকে বলে, জোয়ার ভাটা কি, এরপরে বলল রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, এ ধরনের কিছু প্রশ্ন যখন আপনার কাছে চাওয়া হবে সংজ্ঞা, তখন আপনি 3-4 জন দার্শনিকের সংজ্ঞা মুখস্থ করবেন। সংজ্ঞার ক্ষেত্রে কখনো বানিয়ে লেখার চেষ্টা করবেন না, বিশেষ করে দার্শনিকের অনেকজন নাম বানিয়ে ফেলে। আসলে কোনো দার্শনিকের নাম বানিয়ে লাভ নেই, যারা খাতা কাটে ওদের কাছে 2-3টে বই থাকে, আর ওরা জানে যে এই বইয়ের ভেতর থেকেই স্টুডেন্ট লেখে, অন্য কোনো বইয়ের কি বই পাবে, তো ওরা কিন্তু জানে যে কোন দার্শনিক কোন সংজ্ঞা দিয়েছেন। তাই আপনি দার্শনিকের নাম এবং সংজ্ঞাগুলো অবশ্যই এক এক মুখস্থ রাখবেন, যেগুলো বইয়ের বা গাইডের ভাষায় হুবহু যেন মেলে, কোথাও যেন বানানো যেন কথা যেন না হয়। তাহলে আপনারা পয়েন্ট এবং সংজ্ঞাগুলো বইয়ের ভাষায় পড়বেন। আর এরপরে এক্সট্রা যা কথাগুলো আছে ওগুলো আপনি নিজের ভাষায় প্রশ্নের আঙ্গিকে এবং ইউনিক সেন্টেন্স লিখতে পারেন। চেষ্টা করবেন 100 মার্কের উত্তর করতে, তাহলে রিটেন পাস করাটা অনেক সহজ হবে। কারণ 100 মার্কের অ্যান্সার না দিলে আপনার কিন্তু রেজাল্ট নাও আসতে পারে। এরপরে আমরা যদি দেখি যে এবার হঠাৎ করে সমাজ বিজ্ঞান 7টি সাবজেক্ট মিলে একটি কোশ্চিন হবে, যেটি আসলে সৃজনশীল প্রশ্ন। তাই এইভাবে আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে, যে সিলেবাসটি দিয়েছে ওই সিলেবাসটি কালেক্ট করে ওখান থেকে আপনার যে 10টা কন্টেন্ট দিয়েছে বা 10টা টপিক দিয়েছে, ওই 10টা টপিক থেকে কিন্তু 10টি প্রশ্ন হবে। আর 10টি প্রশ্নতে আপনার মার্কস হচ্ছে 100 মার্ক। আর ওই 10টা সিলেবাস যে 10টা টপিক দিছে সিলেবাসে, ওই টপিকগুলো আপনি যদি গাইডে খুব কম পারেন, তাহলে আপনি 9-10 অথবা ইন্টারের মানে অর্থাৎ মানবিক শাখার যে বইগুলো আছে সেই বই থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করতে পারেন। আমি মনে করি আপনি 9-10 এর বইটাই বেশি ফলো করেন, ওই ওই টপিকগুলো থেকে যে সৃজনশীলগুলো এসেছিল 9-10-এ, ওই সৃজনশীলগুলো এখানে ভালো করে পড়েন, দেখবেন ওখান থেকে কমন পাবেন এবং সৃজনশীলের একটা পূর্ণ ধারণা পাবেন যে আসলে সৃজনশীল কেমন করে লিখতে হবে এবং সৃজনশীল কতটুকু লিখতে হয়। ওই গাইডগুলো দেখলে বা বোর্ড বইগুলো দেখলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, সেই এক্সপিরিয়েন্সের আলোকে আপনি লিখতে পারেন। তাই অবশ্যই আগে সিলেবাসটি আপনি কালেক্ট করুন, এরপর নোট করুন কোন টপিকগুলো আছে, ওই টপিকগুলো বই, গাইড, ডিকশনারি আপনি যা পান গুগল, আপনি যেখানে পান সেখান থেকে সার্চ করে আপনি সেগুলো নোট করে খাতায় লেখেন। কারণ খাতায় নোট করলে কিন্তু সে প্রশ্নগুলো পড়া
খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ঠিক আছে, এভাবে আপনারা প্রিপারেশন নেন। এরকম মোটিভেশনাল কিছু টিপস আপনাদের এই চ্যানেলে আরো দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং ৭টি সাবজেক্টের যে কথা বললাম, এই ৭টি সাবজেক্টে কিন্তু ওখানে একটা সাজেশন দেওয়া আছে, যেখানে ২০-৩০টি সৃজনশীল প্রশ্ন অলরেডি দেওয়া আছে। ওই প্রশ্নগুলো কিন্তু সিলেবাস ভিত্তিক, যেগুলো আপনার পরীক্ষায় আসার মতো এবং মোস্ট ইম্পর্টেন্স, এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্টের দেওয়া আছে। এরকম রিটেন টিপস যদি ভালো লাগে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আরো আমরা গভীর তথ্য এবং গভীর ভাবনা ভেবে কিছু প্রশ্ন, কিছু টপিক আপনাদের মাঝে নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। Thank you for watching this video. See you another video.